অনেকে বলে যে শেখ হাসিনাকে যেতে দেওয়া উচিত ছিল না জেনারেল ওয়াকারের। আজব কথাবার্তা। সেজন্যই তাকে দায়ী করা হয়, বলা হয় যে শেখ হাসিনার উনি তো আত্মীয় হয়, কী বলে জামাই হয়, তো জামাইকে ক্ষমতায় রাখা যাবে না। প্রিয় দর্শক, স্বাগত জানাই আপনাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেল হোয়াইট পেপারে আমি নিয়মিত কথা বলে থাকি জিওপলিটিক্স, বাংলাদেশের রাজনৈতিক এবং নানা বিষয় নিয়ে, কখনো অবশ্যই সামাজিক বিষয়গুলো নিয়েও কথা বলে থাকি। আজকে আমি কথা বলতে চাই আমাদের সামরিক বাহিনী এবং সামরিক বাহিনীর নেতৃত্ব কতটা মানুষের কাছে এখন ভালোবাসা পেয়ে আসছে, কিংবা কতটা বাংলাদেশের মানুষেরা তাদের প্রতি ভালোবাসা দিচ্ছে, কিংবা ধরুন কারা কেউ আছে যে সেই কাঠামোকে আঘাত করতে চাইছে। তাহলে কি হলো? সেটা হচ্ছে আমাদের সামরিক বাহিনীর যে পরিকাঠামো, সেটা নিয়ে আমার একটু কথা বলার ইচ্ছে। আজকাল বেশ শোনা যাচ্ছে যে এখন যিনি সামরিক বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকার, সংক্ষেপে জেনারেল ওয়াকার, যে তিনি ভালো জেনারেল নন। তিনি বাংলাদেশের জন্যে খুব ক্ষতিকারক। তার সামরিক প্রধান হিসাবে ভূমিকা পালনের কোনো প্রয়োজন নেই, অন্য কাউকে করাটা মঙ্গলময়। একজন নাগরিক হিসেবে এবং রাজনীতির পর্যবেক্ষক হিসেবে শুরুতে একটা কথা বলি, শুরুতেই বিশ্লেষণ পরে, কিংবা আরও পরে আমি আরও এই আলাপে আরও কিছু ঘটনার অবতারণা করব, যেগুলো আমি প্রত্যক্ষ করে এসেছি সেগুলো। শুরুতে কথাটা কি, দেখুন, বাংলাদেশ এখন যেরকম রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আছে, সেইখানে এই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামান তাকেই সেনাবাহিনীর দায়িত্ব পালন করে যেতে হবে এবং করতে দেওয়া উচিত। সেনাপ্রধান হিসাবে তিনি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন, বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের তার পাশে থাকা উচিত, সমর্থন দিয়ে যাওয়া দরকার। প্রশ্ন, ধরুন আপনি সমর্থন দিবেন না, তাহলে কি হতে পারে? নিয়মতান্ত্রিকভাবে অন্য কেউ দায়িত্ব নেবেন, নিয়মতান্ত্রিকভাবে উনি সরে যাবেন দায়িত্ব থেকে। যিনি আসবেন এইরকম একটি নাজুক রাজনৈতিক পরিস্থিতির ভেতরে, নাজুক রাজনৈতিক পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, বর্তমান সরকার এবং তার সাথে সহযোগিতায় অন্য যে রাজনৈতিক দলগুলো আছে পুরনো, তাদের ভূমিকা, যে পুরনো রাজনৈতিক দলগুলো আছে তাদের ভূমিকা, এবং যারা আবার নতুন করে রাজনৈতিক দল গঠন করেছে তাদের ভূমিকা, সমস্ত ভূমিকাগুলোকে যদি আপনি বিশ্লেষণ করেন তো মনে হবে না এগুলো একটি চমৎকারভাবে গ্রন্থিত। যখন একটি দেশের ভিতরে রাজনৈতিক শক্তিগুলো পরস্পর সুগ্রন্থিত না থাকে, তখন দেশের মাটিতে রাজনৈতিক দুর্বলতা তৈরি হয়। রাজনৈতিক দুর্বলতা তৈরি হলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়, এটা সবাই জানে। কেননা রাজনৈতিক দলগুলোর সাথে জনসমর্থনের একটা নিবিড় সম্পর্ক। এই পরিস্থিতিতে যে সামরিক কমান, সেই জায়গাটা যেন একেবারে অবিচল থাকে, সুসংগঠিত থাকে, সুদৃঢ় থাকে, সেইটা থাকা দরকার। এখানে আমাদের সমর্থন থাকা দরকার। যদি এই সমর্থনটাকে আমরা ঘোলা করে দিই যে না, তার থাকার দরকার নেই, তখন এই পারিপার্শ্বিক নানাবিধ কূট চালে ক্যান্টনমেন্টগুলোর ভিতরেও একটি এমন মনোভাবনা তৈরি হতে পারে, ক্যান্টনমেন্টের ভেতরে যারা সামরিক বাহিনীর সদস্য, তারা যেই মানসিক শক্তি নিয়ে
ভূমিকা পালন করে দেশের নিরাপত্তার জন্য, সেই মানসিক শক্তির উপরে একটি আঁচড় পড়ার আশঙ্কা থাকে। কোনো দেশের কোনো সময়ে কখনোই সামরিক বাহিনীর ভিতরে এই নাজুক জায়গাটা তৈরি হওয়া সঠিক নয়। বাংলাদেশের জন্য একই হিসেব। আমার খুব মনে আছে, ধরুন যে জেনারেল এরশাদ বিরোধী যে আন্দোলন, তখন তো আমি ছাত্র, একদম আন্দোলনের যখন শুরু তখন থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্কে পড়ি। আন্দোলন আমরাও করেছি, আমিও করেছি, এরশাদ বিরোধী মাঠে নেমেছি। আমাদের তখন সামরিক বাহিনীর প্রতি প্রচণ্ড ক্রোধ ছিল। আমরা বলতাম গণতন্ত্র মানে হচ্ছে নো টু ক্যান্টনমেন্ট, নো টু মিলিটারি। সিভিল মানে বেসামরিক যে চরিত্র রাজনীতির, বেসামরিক রাজনৈতিক ব্যক্তিত্বরাই শুধুমাত্র নেতৃত্ব দিবেন এবং সামরিক বাহিনীর কোনো সম্পৃক্ততা বাংলাদেশের রাজনীতির সঙ্গে থাকা উচিত নয়। কিন্তু কিছুটা পরিবর্তনগুলো ঘটলো কীভাবে খেয়াল করুন। যখন 1990 সালে জেনারেল এরশাদের পতন হবে, তখন ব্যাপারটা কী ঘটল? জেনারেল নুরুদ্দিন দায়িত্ব পেলেন জেনারেল আতিকের জায়গায়। অগাস্ট মাসের ঘটনা, 1990 সাল। তো জেনারেল এম নুরুদ্দিন সাহেবকে দায়িত্ব দিল জেনারেল এরশাদ প্রেসিডেন্ট হিসেবে, যে তিনি তার সুরক্ষা দেবেন, রাজনৈতিক সাপোর্টটা জগিয়ে যাবেন। কিন্তু তুমুল আন্দোলন, সেই আন্দোলনের কথা তারা যারা ছোট এখন বইয়ে পড়েছেন, পুরনো পত্রিকায় পড়েছেন, আমরা যারা তখন ছাত্র ছিলাম অংশগ্রহণ করেছি। তবে 90 যখন তুঙ্গে আন্দোলন, সেই সময় আমি তখনই জাপানিজ দূতাবাসের রাজনৈতিক ডেস্কে কেবল যুক্ত হয়েছি। তখন আমি উপদেষ্টা হইনি রাজনৈতিক কর্মকর্তা হিসেবে। সেই প্রেক্ষিতে আমি দূতাবাস থেকেও এই মাঠের রাজপথের আন্দোলন দেখতে পাচ্ছিলাম। তো গল্পটা হলো, জেনারেল নুরুদ্দিন শেষে জনতার সাথে থাকলেন, জেনারেল এরশাদকে না বলে দিলেন। সেই প্রেক্ষিতে প্রথমবারের মতন আমরা 6 ডিসেম্বরে 1990 সালে এরশাদের পতনের পর ওই সময় আমরা একটি নতুন ধারার সরকার পেলাম, যেটি হচ্ছে সেটি আপৎকালীন সরকার, মানে কেয়ারটেকার গভর্নমেন্ট। জাস্টিস শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হলেন এবং এইখানে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ভূমিকাটি কিন্তু রাজনীতির যে অলিগলি তার সাথে কিন্তু মিশে গেল এবং সেই সূত্রে জনতার সাথে থাকার জন্যে জেনারেল নুরুদ্দিন। জনতার বিজয় হলো এবং গণতান্ত্রিক ধারার দিকে বাংলাদেশ নতুন করে আবার এগোতে শুরু করলো, তাই না? অর্থাৎ 1975 অগাস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে হত্যা, পরিবারের সদস্যদের সহ তার 2 কন্যা বাদে, তারপর থেকে যে টালমাটাল সামরিক কর্মকাণ্ড, এই হতে এই এসে প্রথম 1991 সালে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলো। তারপর দেখুন আবার 1995 সালে তৎকালীন বিএনপি সরকারের সঙ্গে আবারও ভিতরে সামরিক বাহিনীর একটা দ্বন্দ্ব তৈরি হলো। বিশেষত ওই সময় 1995 সালে জেনারেল নাসিম তো যেটা করতে গিয়েও উনি ব্যর্থ হয়ে যান। এখানে একটা ইন্টারেস্টিং গল্প না বললেই না। কোনো কারণে আমি এবং আমার জাপানিজ দূতাবাসের তৎকালীন কোনো এক সহকর্মী, নাম না বলাটা খুব সমুচিত হবে, দেখা করতে গিয়েছিলাম। তো উনি যখন ওনার হেডকোয়ার্টার, মানে মিলিটারি হেডকোয়ার্টারে, তো উনি যখন জানলেন আমি রাজনৈতিক ডেস্কে কাজ করি, তো 95 সালে তখন আমি উপদেষ্টা হয়ে গেছি, পলিটিক্যাল অ্যাডভাইজার হয়ে গেছি। তো উনি যখন জানলেন একটা তরুণ রাজনৈতিক উপদেষ্টা জাপানিজ দূতাবাসের, তো কী যে মনে হলো, যখন বিদায় নেব হ্যান্ডশেক করছি, উনি আমার হাতের তালের মধ্যে এরকম করে কুটকুট করে দিলেন। আমি সিগন্যালটা বুঝতে পারলাম যে এটার মানে হচ্ছে স্টে ইন টাচ, যোগাযোগ রাখবেন। পরবর্তীতে আমি ওই মুহূর্তে আমার জাপানিজ কলিগকে বুঝতে দেইনি, কিন্তু তারপরেই আমি আবার যোগাযোগ করেছিলাম, দেখা হয়েছিল। তো সেইখানে একটা ইঙ্গিত ছিল যে ওনার
কর্মকাণ্ডের সাথে যেন আমরা থাকি এবং ওমন ধরনের যদি কোনো একটা খুব জনগণের উপকারের জন্য কোনো কর্মকাণ্ড উনি করেন, তাহলে যেন আমি কৌশল করে জাপানের সরকারের কাছে আমি ব্যাপারটা তুলে ধরি উজ্জ্বল করে, খুব দৃঢ়ভাবে। অবশ্যই এটার মধ্যে এমন ছিল না যে আমি কু করতে যাচ্ছি, কিন্তু একটা সিগন্যাল ছিল যে এমন একটা কিছু। তারপরেই তো যখন মিলিটারি কুয়ের চেষ্টাটা, ওই সময় আমি সন্ধ্যার পরে আবার রয়টার্সে স্ট্রিঙ্গার হিসেবে কাজ করতাম। তো সন্ধ্যার পরে আমি যখন এখানে এসে গেলাম রয়টার্সের অফিস, তখন শেরাটন হোটেলের 335 নম্বর রুমে বসতাম তৎকালীন ব্যুরো চিফ আনিস ভাইয়ের সাথে। আনিস ভাইয়ের সাথে আছি, এর মধ্যেই ধরুন রাত 8টার দিকে আমরা কিছু কিছু সিগন্যাল পেতে থাকলাম। যাই হোক, সেই সারা রাত ওখানে কাজ করেছি, মানে এক ধরনের বন্দি ছিলাম এবং কাজ করছি। বাইরে ট্যাঙ্কের ঘর ঘর শব্দ, একটা ভীতিকারক পরিস্থিতি। এই যে কু হবার পরিস্থিতি তৈরি হয়, সারা দেশ ভয় ভীতিতে আচ্ছন্ন হয়ে যায়। আবার কখনো কু সংগঠিত হয় সামরিক বাহিনীতে। আমরা দেখেছি, ধরুন 75-এর অগাস্টের ঘটনার পরে যখন জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এলেন, তখন অনেকগুলো কু, কাউন্টার কু, এবং আপনারা 7 নভেম্বরের ঘটনা তো জানেনই। তারপরেও 77 সাল পর্যন্ত অসংখ্য অসংখ্য সামরিক বাহিনীর অফিসার নিহত হয়েছেন, খুন করা হয়েছে তাদেরকে। কারা করলো? ভাইদেরকে খুন করেছে। আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, চাচা একে অপরকে হত্যা করেছে। আমরা তো এইটা চাই না। বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে ভেতরে 72 থেকে অনেক রক্তপাতের গল্প আছে। ধীর প্রবাহে বাংলাদেশের সামরিক বাহিনী একটি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে রক্তপাত আর ভেতরে ঘটেনি। আমরা এমন কোনো পরিস্থিতি চাই না যার কারণে রক্তপাত আর হোক। আমরা চাই একটি সুশৃঙ্খল সামরিক বাহিনী, যারা দেশের শান্তি শৃঙ্খলায় কাজ করবেন, সার্বভৌমত্ব, দেশ সুরক্ষায়, জনসুরক্ষায় ভূমিকা যেভাবে রাখার সেভাবে রাখবেন, এবং বহির্বিশ্বে তাদের যে উজ্জ্বল ভাবমূর্তি সেটা থাকবে। অনেকে বলে যে শেখ হাসিনাকে যেতে দেওয়া উচিত ছিল না জেনারেল ওয়াকারের। আজব কথাবার্তা। সেজন্যই তাকে দায়ী করা হয়, বলা হয় যে শেখ হাসিনার উনি তো আত্মীয় হয়, কী বলে, জামাই হয়, তো জামাইকে ক্ষমতায় রাখা যাবে না। কি অসুস্থ চিন্তাভাবনা। আপনি ভাবেন যে 5 আগস্টে রাস্তায় লক্ষ লক্ষ মানুষ, 5 আগস্টে রাস্তায় লক্ষ লক্ষ মানুষ। তো শেখ হাসিনাকে যদি যেতে না দিতেন জেনারেল ওয়াকার অথবা সামরিক বাহিনীর যে 46 ব্রিগেড যারা ঢাকা ক্যান্টনমেন্টের সুরক্ষার দায়িত্বে থাকে, কিন্তু প্রধানমন্ত্রীর প্রোটোকল অনুযায়ী যে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF, তারা কিন্তু সাংবিধানিকভাবে ওয়াদাবদ্ধ প্রধানমন্ত্রীর সুরক্ষায়। তাহলে SSF আর বাকি সামরিক সদস্যদের মুখোমুখি সংঘাত হতো, গণভবনে কি বিপুল রক্তক্ষয় হতো। কিংবা ধরুন যে সামরিক বাহিনী যদি জনতার বিরুদ্ধে দাঁড়াতো, ঢুকতে না দিত, ওই ডেমরা, উত্তরা, গাবতলী, এদিকে কেরানীগঞ্জ, এই পয়েন্টসগুলোতে কি ভয়াবহ রক্তপাত হতো। তো এই যে রক্তপাত এড়ালো জেনারেল ওয়াকার, সেইটা তো বাংলাদেশের রাষ্ট্রের ইতিহাসে একটি ইতিবাচক ব্যাপার। এখানে আওয়ামী লীগ শাসন ক্ষমতায় থাকাকালীন তাদের কি দায়ভাগ ছিল, তাদের ভুলভ্রান্তি, কেন জনতা তাদের বিরুদ্ধে ক্ষেপলো, কারা উস্কিয়ে দিল অথবা উস্কিয়ে দিল না, ষড়যন্ত্র হলো, ষড়যন্ত্র হয়নি, এরকম নানা তত্ত্ব আছে। এগুলোর ধাপে ধাপে নানা বিশ্লেষণ আছে। সেটা আরেকটা খাত। কিন্তু একটা দিক স্পষ্ট,
ঘটনার যে পরিক্রমণ, তাতে করে 5 আগস্ট হাজির হয়েছিল বাংলাদেশে আমাদের এই জাতীয় জীবনে। এবং তখন এই জুলাইয়ের শেষ থেকে আগস্টের 4 তারিখ পর্যন্ত যে সেনাবাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকায় বিপুল রক্তপাত রহিত করা গেছে। আবার 5 আগস্টে সামরিক বাহিনীর ভিতরে মুখোমুখি দাঁড়াবার এবং মুখোমুখি হয়ে যে ভয়াবহ ঘটনা ঘটতে পারত, তা এড়ানো গেছে। ওই যে প্রধানমন্ত্রীর প্রোটোকল অনুযায়ী এসএসএফ বনাম সামরিক কমান্ডসদের পক্ষ থেকে কমান্ডে পরিচালিত সৈন্যবাহিনী। সুতরাং এই যে রক্তপাত এড়িয়ে এখন যে রাজনৈতিক ধারাটা, সেই ধারায় আমরা বিশ্বাস করি যে একটি নির্বাচন, আমরা কারা, যারা সুস্থ চিন্তার মানুষ, এদেশের নাগরিকেরা সুস্থভাবে ভাবছে, রাজনৈতিক দলগুলো যারা ডেমোক্রেটিক গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা সুস্থভাবে ভাবছে, সবার আকাঙ্ক্ষায় একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার বদল এবং সামরিক বাহিনীর ভিতরে যে প্রোটোকল অনুযায়ী, সামরিক বাহিনীর প্রোটোকল অনুযায়ী সাংবিধানিক ধারায় যে প্রক্রিয়াটি দেওয়া আছে, নিয়মানুবর্তিতা করা আছে, সেই অনুযায়ী নেতৃত্বের বদল। এখানে যে কোনো ধরনের অতি আবেগ অথবা অবিবেচনা, যে কোনো ধরনের যদি সংঘাত তৈরি করে, সেই সংঘাতের মাত্রা কতটুকুন ধ্বংসাত্মক হবে আমরা জানি না, কিন্তু হবে এই ধরনের যে কোনো প্রক্রিয়া। আমরা সেই প্রক্রিয়ার বিপক্ষে কথা বলছি। আমরা কথা বলছি আসলে দেশের পক্ষে, জনগণের পক্ষে। জনতার সুরক্ষার কথা ভাবতে গেলেই আমাদেরকে সামরিক বাহিনীর কমান্ডসকে একটি স্থিতিশীল অবস্থায় থাকতে হবে। এই স্থিতিশীলতা যেন বজায় থাকে, এইটাই হচ্ছে আসলে আমার বলবার। প্রিয় দর্শক, ভালো থাকুন আপনারা সকলে। আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আমি আগামী দিনে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে আসব। আর আমার আলাপ যদি ভালো লাগে, তাহলে আমার যে হোয়াইট পেপার চ্যানেল, সেটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সকলের সুস্থতা কামনা করছি।